শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম। শহরের হট্টগোল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে, কিন্তু স্টেশনের শেষ রাতের যাত্রীরা ট্রেন ধরতে দৌড়চ্ছে, কিছু মুখে ক্লান্তি, কিছু মুখে আশা, কেউ বা চুপচাপ দাঁড়িয়ে নিজের ছায়াকে দেখছে ট্রাকের গা ঘেঁষে। মেঘলা বসু হাঁপাতে হাঁপাতে ছুটে এলো প্ল্যাটফর্মে, একটা বড় খয়েরি রঙের ব্যাগ কাঁধে, চোখে কালো ফ্রেমের চশমা, কপালে কিছু ঘাম। আজ স্কুলে একটা হঠাৎ ইনফেকশন পড়েছিল। সন্ধ্যা ৬টায় ছুটি হলেও ফাইল গোছাতে গিয়ে আটকা পড়া হয়ে গিয়েছিল। তারপর ট্রাফিক, বাসের ভিড়, সব মিলিয়ে একটা যুদ্ধ যেন। শেষ লোকাল ট্রেনটা ছাড়বে ১২টা ৫ মিনিটে দমদম থেকে কৃষ্ণনগর শাখা। মাঝপথে শক্তিনগরে নেমে বাড়ি ফিরে যেতে হবে। স্টেশনটা আজ কেমন যেন বেশি আলোকিত, কিন্তু হঠাৎ এক পা পিছলে গেল ভেজা প্ল্যাটফর্মে। উফ! মেঘলা চোখ বন্ধ করে সামলাতে গেল নিজেকে। ঠিক তখনই একটা হাত দৃঢ়ভাবে ধরল তাকে। হাতটা ধরুন, পড়ে যাবেন না। ভয়ে বিস্ময়ে চমকে তাকিয়ে দেখে তার পাশে দাঁড়িয়ে আছে একজন অচেনা পুরুষ। মাঝারি উচ্চতা, গাঢ় নীল রঙের রেলওয়ের ইউনিফর্ম, হাতে একটা ছোট্ট টুল বক্স। বয়স ৩০-এর পাশাপাশি। চোখ দুটো গভীর, তীক্ষ্ণ, কিন্তু গলায় এক ধরনের অদ্ভুত সৌন্দর্য। আপনি ঠিক আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু হতভম্ব হয়ে পড়েছিলাম। ছেলেটা হেসে বলল, চিন্তা নেই, আমি রোজ রাতে এই ট্রেনেই যাই। আপনি শক্তিনগর যাবেন? মেঘলা একটু অবাক হয়। আপনি জানলেন কি করে? আপনার ব্যাগে স্কুলের নাম লেখা। এই স্কুল তো শক্তিনগরেই, আমি চিনি। আগে একবার ওখানে কাজের সূত্রে গিয়েছিলাম। ও, আপনি রেলওয়ের? হ্যাঁ, সিগন্যাল ইঞ্জিনিয়ার। আপনি? মেঘলা বসু, শক্তিনগরে হাই স্কুলে বাংলা পড়াই। অর্ণব মৃদু হেসে বলে, ভালো। আপনাদের পেশা ভিন্ন, কিন্তু সময়ের বিরুদ্ধে দৌড়টা একদম এক। মেঘলা একটা হালকা হাসি দেয়। স্টেশনের ঘড়িতে তখন ১২টা বাজে। হুইসেল বাজল। প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ছে। বাতাস কেঁপে উঠল। কুয়াশা মিশ্রিত বাষ্প যেন চারপাশে ঝাঁপিয়ে পড়েছে। মেঘলা ও অর্ণব পাশাপাশি হেঁটে উঠে পড়ল ট্রেনের মধ্যভোগী এক ফাঁকা কামরায়। ট্রেন ছাড়তেই জানলার বাইরে দৃশ্যগুলো দ্রুত মিলিয়ে যেতে লাগলো। আলো আর অন্ধকারের টুকরো টুকরো খেলা। মেঘলা জানলার পাশে বসেছে, আর অর্ণব বিপরীতে। কিছুক্ষণ নীরবতা, শুধু ট্রেনের ছকছক শব্দ। আপনি রোজ এত রাতে বাড়ি ফেরেন? না, সাধারণত ৬টার মধ্যে স্কুল ছুটি হয়ে যায়, কিন্তু আজ একটা ঝামেলা ছিল। ইনফেকশন, রিপোর্ট তৈরি করা, এই সমস্ত। রেলের অফিসেও একই অবস্থা। আমরা যখন সিগন্যালের ফিডব্যাক পাই না, তখন রাত ২টোতেও টানেলে ঢুকতে হয়। মেঘলা অবাক হয়ে তাকায়। টানেল? সেটা আবার কোথায়? কালিম্পং রুটে একটা পুরনো টানেল আছে। ভয়ঙ্কর জায়গা, কুয়াশায় ভরে থাকে, ভেতরে বন্য প্রাণীরা থাকে, কিন্তু ওটাই আমাদের লাইভ কভার করার দায়িত্ব। এক মুহূর্তের জন্য মেঘলার চোখে ভয় চলে এলো। আপনি ভয় পান না? ভয় পেলে এই চাকরি হয় না। একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় অর্ণব। ভয় আসলে বাইরের চেয়ে ভেতরের জিনিস। কেউ কেউ ট্রেনের শব্দে প্রিয়জনের বিদায় শুনে ফেলে। মেঘলা চুপ করে গেল। তার মনের ভেতর কেমন যেন কিছু একটা নড়ে উঠল। বছরখানেক আগে বাবার মৃত্যুর সময় ঠিক একই ট্রেনেই ফিরছিল রাত ১টায়। তার চোখে জল চলে এলো, কিন্তু কেউ টের পেল না। ট্রেন থেমেছে নৈহাটি স্টেশনে। কয়েকজন যাত্রী উঠল আর নামলো। হকাররা চা বিস্কিট নিয়ে ডাকাডাকি করছে। অর্ণব একটা চা এনে মেঘলার দিকে এগিয়ে দেয়। নিন, হাতে সময় আছে, গরম চা ভালো লাগবে। আপনি কেন এত ভদ্র বলুন তো? কারণ এখন মানুষ হতে শিখছি, অর্ণব বলল। দুজনে হেসে ফেলল। মেঘলা জানে না কেন অর্ণবের পাশে বসে তার অস্বস্তিটা একটু একটু করে কমে গেল। ট্রেন আবার চলতে শুরু করেছে। জানলার বাইরে দুধসাদা কুয়াশা, কানে শুধু ট্রেনের নিয়মিত শব্দ। মেঘলা আর অর্ণবের মধ্যে গল্প চলতে থাকে। স্কুল, ছাত্রছাত্রী, পাহাড়, পুরনো ট্রেন, পুরনো সিনেমা, রবীন্দ্রসঙ্গীত। একসময় মেঘলা বলে উঠল,
আপনার কথায় বোঝা যায় আপনি অনেক কিছু হারিয়েছেন। অর্ণব চুপ করে থাকে, তারপর বলে, একজনকে হারিয়েছিলাম, এখনো খুঁজে পাইনি, নিজেকেও, তাকেও। মেঘলা চোখ সরিয়ে নেয়। ট্রেন ঢুকছে শক্তিনগর স্টেশনে। মেঘলা উঠে দাঁড়ায়। আজকের জন্য ধন্যবাদ, অনেক পথ সহজ হয়ে গেল। আবার দেখা হবে, হয়তো এই ট্রেনেই। মেঘলা নিচে নেমে যায়। স্টেশনটা অনেক নির্জন, কুয়াশার ভেতরেও একটা আলোর রেখা। অর্ণব জানলায় তাকিয়ে থাকে। ধীরে ধীরে চলতে শুরু করে ট্রেন। মেঘলা দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ট্রেনটা চোখের সামনে হারিয়ে যায়। ট্রেন চলে যাওয়ার পরও মেঘলা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শক্তিনগর স্টেশনের প্ল্যাটফর্মে। চারপাশ নিস্তব্ধ, কুয়াশা। কুয়াশা ভরা বাতাসে কেবল গা ছমছম আওয়াজ, দূরে কুকুরের ডাক, কোনো ইঞ্জিনের হালকা গর্জন, আর স্টেশনের ভেতরে ঝিকঝিক টিকটিক আওয়াজ। হঠাৎ করে কয়েক মুহূর্ত আগে ঘটে যাওয়া কথোপকথনগুলো তার মনের মধ্যে ফিরে ফিরে বাজতে লাগলো। ভয় আসলে বাইরের চেয়ে ভেতরের জিনিস। একজনকে হারিয়েছিলাম, এখনো খুঁজে পাইনি, নিজেকেও, তাকেও। কথাগুলো কেমন যেন হৃদয়ের ভিতরে গিয়ে গেঁথে গেল। মেঘলার বাড়ি শক্তিনগরের উপকণ্ঠে একটা পুরনো বাগান বাড়ির দোতলা। নিচে থাকে ভাড়াটিয়া পরিবার, আর ওপরে সে আর তার মা। দরজা খুলে ভিতরে ঢুকতেই তার মা সুমিত্রা দেবী বলে উঠলেন, এত সময় পরে ফিরলি, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, দেরি হয়ে গেছে স্কুলের কাজের জন্য। সুমিত্রা দেবী চুপ করে তাকিয়ে থাকলেন মেয়ের দিকে। তার চোখে সেই চিরচেনা চিন্তা, এই মেয়েটাই তো এখন বিয়ে করে সংসার করার বয়স, অথচ স্কুল, ছাত্র আর কাজ। মেঘলা ভেতরে ঢুকে গরম চা করে আনলো। তারপর বিছানায় বসে জানলার ধারে বসে ঠোঁটে চায়ের কাপ ছুঁয়ে বসে রইল। মায়ের দিকে চোখ পড়তেই হেসে বলল, বিয়ে করতেই হবে মা? বয়স তো বাড়ছে, এইসব কথা বাদ দাও। আজ একজন মানুষের সঙ্গে দেখা হলো ট্রেনে। সে একটু হেসে ফেলল। হাসছিস কেন? তাহলে ঠিকই বুঝেছি। কিন্তু তার চোখের ভিতরেও একটা কুয়াশা জমে আছে, একটা মুখ, একজোড়া চোখ, একটা নাম, অর্ণব মিত্র। অর্ণব কলকাতা শিয়ালদাহের কাছাকাছি একটা ছোট্ট আবাসিক এলাকায় থাকে। রাত 1:30 বাজে। একটা ছোট্ট ঘরে জানলার দিকে চাঁদের আলো ঢুকছে। ঘরে টাঙানো একগুচ্ছ রেলের ব্লু প্রিন্ট, এক কোণে ইঞ্জিনিয়ারিং বইয়ের স্তূপ, আর বিছানার এক পাশে একা চুপ করে বসে থাকা মানুষ অর্ণব। সে তাকিয়ে আছে তার ডেস্কের ওপরে রাখা একটা পুরনো ফটো ফ্রেমের দিকে। ফ্রেমের ভেতরে একটা মিষ্টি হাসির ছবি, একটি মেয়ে। ছবির পেছনে লেখা, রাইমা, 15ই জুন, প্রথম পাহাড় সফর। রাইমার মুখে যেন পাহাড়ের আলো ছিল, চোখে ছিল আলোড়ন। কিন্তু সেই হাসি শুধু আজ স্মৃতি, মরে গেছে না হারিয়ে গেছে তা জানে না। অর্ণবের চোখ স্থির হয়ে আসে। একটা পুরনো কাগজ টেনে নেয়। সেখানে ছোট হাতে লেখা, জীবনের শেষ টানেলটা অন্ধকার নয়, যদি পাশে কেউ থাকে। সেই দিনটার কথা মনে পড়ে। কালিম্পং রুটে পাহাড়ের ভেতরের টানেলে সিগন্যালে চেক করতে গিয়ে রাইমার অদ্ভুত আচরণ, আচমকা নিখোঁজ হয়ে যাওয়া। তারপর দেহ পাওয়া যায় ট্রেনের লাইনের ধারে। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু অর্ণব জানে রাইমা কখনো এমনটা করতে পারে না। রাইমা ছিল একজন আর্টিস্ট। প্রকৃতির প্রেমে পড়া, পাহাড়কে আঁকায় বন্দি করা ছিল তার নেশা। অর্ণবের কাজের সূত্রে দুজনের পরিচয়, প্রেম, তারপর বাগদান। কিন্তু পাহাড় সফরে 3য় দিনে কিছু একটা হয়েছিল। রাইমার চোখে ভয়, অস্বস্তি, আর বারবার বলেছিল, তুমি জানো না, এই রুটে কিছু একটা আছে, ট্রেনটা ঠিক চলে না। তুমি কি বোঝাতে চাইছো? আমি একটা কিছু দেখেছি, কিন্তু বুঝতে পারিনি সেটা মানুষ না অন্য কিছু। সে রাতে রাইমা হারিয়ে যায়। সেই থেকে অর্ণব পাহাড় ঘেরা রুটগুলোতে বদলে চেয়ে নিয়েছে। নিজের হাতে ট্র্যাক, সিগন্যাল খতিয়ে দেখে। সে আজও বিশ্বাস করে রাইমার মৃত্যু দুর্ঘটনা নয়। পরদিন সকাল, স্কুলের ঘন্টার শব্দ বাজল। ক্লাস শুরু হয়েছে। মেঘলা আজ বেশ ক্লান্ত। সারা রাত ঘুম হয়নি। বারবার মনে পড়ছে অর্ণবের মুখ। শ্রেণীকক্ষে ক্লাস 7-এর বাংলা স্কুল চলছে। কবিতার নাম অন্ধকারের আলো। বাচ্চারা, কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন? অন্ধকারের মধ্যে বিশ্বাস, কেউ বলতে পারো? একটা ছোট্ট হাত উঠল। মিস,
মানে যখন আমরা ভয় পাই তখন যদি কেউ পাশে থাকে ভয়টা কমে যায়। মেঘলার চোখের কোণটা ভিজে এলো। ঠিক বলেছ, পাশে থাকাটাই অনেক সময় সাহস। ক্লাস শেষ হওয়ার পর সহকর্মী জয়ন্তদা এসে বলল, মেঘলা, কাল তোর জন্মদিন না? হ্যাঁ, মনে ছিল না। এই বয়সে এসব আর খুশির মতো লাগে না। আরে 31 বছর তো বয়স না, এই বয়সে অনেক কিছু শুরু করা যায়। সব কিছু কি আবার শুরু করা যায়? হ্যাঁ, যদি ইচ্ছে থাকে। সন্ধেবেলা বাড়ি ফেরার পর মেঘলা চিঠির বক্স খুলে দেখে একটা খামে লেখা, টু মেঘলা বসু ফ্রম অর্ণব মিত্র। খাম খুলে সে চমকে ওঠে। আপনার সঙ্গে দেখা হওয়াটা অনেকটা পুরনো স্মৃতি জেগে ওঠার মতো। কিছু কথা বলার ইচ্ছে ছিল, বলা হয়নি। যদি কখনো সময় থাকে চলন্ত ট্রেনের জানলার পাশে বসে কিছুক্ষণ চুপ করে থাকবো, কথা নয়, চোখের ভাষায়। চিঠিতে বলল অর্ণব। মেঘলার চোখ স্থির হয়ে থাকে চিঠির শেষ লাইনে। একটা অচেনা টান, একটা অদ্ভুত আকর্ষণ, যেন কেউ তার মনের অলিন্দে এসে দাঁড়িয়েছে। কলকাতার শীতকালীন শহরের রেল ভবনের কনফারেন্স রুমে বসল এক জরুরি মিটিং। অর্ণব অফিসের কাগজপত্র ও রিপোর্ট নিয়ে ঢুকতেই রিজিওনাল অপারেশনের হেড বিকাশ সেনগুপ্ত একগাল হেসে বললেন, অর্ণব বাবু, পাহাড়ে যাবেন এবার? কালিম্পং রুটে একটা দুর্দান্ত সমস্যা হয়েছে। বেশ কয়েকবার লোকাল ট্রেন সিগন্যাল না মেনেই চলছে। হেড অফিস থেকে আপনাকেই পাঠানো হচ্ছে। অর্ণব এক মুহূর্ত ভাবল না। পাহাড়, ট্যানেল, রাতের ট্রেন, সবই এবার একে একে মাথায় ঘুরপাক খেতে লাগলো। সে ধীরে ধীরে বলল, আমি যাব। অন্যদিকে শক্তিনগরের স্কুলে এক আলোচনায় ঘোষণা হয়, রাজ্য সরকার পাহাড়ি এলাকায় শিক্ষা সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে কয়েকজন শিক্ষককে পাঠাবে পাহাড়ি স্কুলে 1 সপ্তাহের জন্য। সহশিক্ষিকা রত্না বলল, মেঘনা, তুই গেলে ভালো হবে। মেঘনা অবাক, আমি পাহাড়ে, আবার একা? সরকারি লজে থাকার ব্যবস্থা আছে, আর এমন সুযোগ তো রোজ আসে না। এখানে গিয়ে একটু বদলাবি। মেঘলা একবার না করতে চেয়েও সম্মতি দিল। অন্তরের এক গোপন কণ্ঠস্বর হয়তো বলে ফেলেছিল, পাহাড়ে কে যেন থাকছে, কাকে যেন খুঁজতে হবে। অর্ণব রওনা দিল প্রথমে শিয়ালদাহ থেকে নিউ টাউন জলপাইগুড়িতে, তারপর কালিম্পং স্টেশনে। পাহাড়ি ট্রেন, পাহাড়ি বাতাস, ট্র্যাকের দুপাশে দূর পাহাড়ের টিলা, কুয়াশা আর শীতলতা। সে জানে এই রুটে আছে সেই রহস্যময় ট্যানেল যেখানে রাইমা শেষবার বলেছিল, একটা পুরনো ফোল্ডারে এখনো পড়ে আছে সেই ট্যানেলের নকশা। অর্ণবের চোখে প্রশ্ন, সত্যি কি এখানে কিছু ছিল, নাকি আমার দুঃখই আমাকে ধোকা দিয়েছিল? কালিম্পংয়ের পাহাড়ি রাস্তা, সবুজ, কুয়াশা আর দূরে পাইন গাছের সারি। সরকারি ট্যুরিস্ট লজে চেক ইন করছে একজন মহিলা, ক্লান্ত চোখ, কাঁধে ব্যাগ, মেঘলা বসু। রিসেপশন ডেস্কে নাম লেখাতে গিয়েই পেছন থেকে গলা এলো, আপনি? চমকে তাকায় মেঘলা, অর্ণব? দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলো, কুয়াশা, স্মৃতি সব মিলিয়ে যেন একটা অসমাপ্ত গল্প মাঝ রাস্তায় ফিরে এলো। আপনি এখানে? হ্যাঁ, পাহাড়ে কাজ পড়ে গেছে আর আমি এসেছি স্কুলের কাজে। মানে আমাদের আবার দেখা হওয়া ঠিক ছিল? মেঘলা একটু হেসে বলল, আপনার মুখে এখনো কুয়াশার ছায়া, আগের মতোই। অর্ণব একদিন ট্রাক পরিদর্শনে যায়। ট্যানেলের কাছাকাছি একটা অংশে বারবার সিগন্যাল হারিয়ে যায়, আর সেই সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। একবার ট্রেন দাঁড়িয়ে যায়, অথচ সিগন্যালে সবুজ ছিল। এক রাতে রেলগাড়ি চালক বলে, স্যার, আমি একটা ছায়ামূর্তি দেখেছিলাম লাইনের উপর, তারপর হঠাৎ উধাও হয়ে গেল। অর্ণব প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ঘটনাগুলো ক্রমশ ঘনীভূত হতে থাকে। একদিন সন্ধ্যায় লজের বারান্দায় মেঘলা আর অর্ণব পাশাপাশি বসে। তুমি ঠিক করেছ পাহাড়ে ফিরে আসতে? হ্যাঁ, পূর্ণ কিছু উত্তর খুঁজে পেতে চাই। উত্তর না পেলে তাহলে অন্তত জানবো আমি খুঁজেছিলাম। মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করে, রাইমা? কে ছিল সে? অর্ণব চমকে ওঠে, তুমি জানো? অর্ণব ধীরে ধীরে বলে, রাইমা, তার মৃত্যু, সেই ট্যানেল,
অস্বাভাবিক দুর্ঘটনাগুলো। মেঘলার মুখ কঠিন হয়ে যায়। তাহলে এই পাহাড়ে একটা রহস্য চাপা পড়ে আছে। সেই রাতেই মেঘলা একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে একটা ট্যানেলের মুখে দাঁড়িয়ে আর কোনো এক মেয়ে তাকে ডাকছে, বাঁচাও। সে জেগে উঠে দেখল বারান্দার দরজা একটু খোলা, হাওয়া ঢুকছে। দূরে কোথাও যেন একটা ট্রেনের হুইসেল বাজল। পাহাড়ি হাওয়ায় একটা অদ্ভুত বিষণ্ণতা মিশে থাকে। সেই বিষণ্ণতা শুধু প্রকৃতির নয়, কোনো কোনো জায়গায় যেন মানুষের মুখেও লেগে থাকে। অজানা ভয়, চেপে রাখা স্মৃতি আর অতীতের অন্ধকারের ছায়া। অর্ণব ও মেঘলা ঠিক করল তারা একদিন নিজেরা গিয়ে দেখে আসবে সেই পুরনো ট্যানেলের সিগন্যাল 14B, যেখানে বারবার সিগন্যাল ফেল করেছে, যেখানে রাইমা শেষবার প্রবেশ করেছিল আর ফেরেনি। পাহাড়ি রাস্তা ধরে তারা হেঁটে চলল। চারপাশে পাইন গাছ, মাঝে মাঝে ঘন কুয়াশার পর্দা। মেঘলা সঙ্গে এনেছে তার সেই ছোট্ট ডায়েরি আর একটি ক্যামেরা। পাহাড়ি শিশুদের জন্য সে একটা শিক্ষামূলক ভিডিও তৈরির দায়িত্বে আছে। অর্ণবের এক হাতে তার টুল ব্যাগ, অন্য হাতে একটা পুরনো নকশা, ট্যানেলের ম্যাপ। তুমি ঠিক করেছ ওখানে যেতে? মেঘলা প্রশ্ন করল। ভয় যত চেপে রাখি ততই বড় হয়ে ওঠে। কিন্তু তোমার মুখে এখনো ভয় আছে? হ্যাঁ, কারণ এবার আমি একা যাচ্ছি না। মেঘলা কিছু বলল না। পাশে থাকা মানেই সাহস নয়, কখনো কখনো সেটা নিজের ভয়কে ভাগ করে নেওয়া। 1 ঘন্টা পথ পেরিয়ে তারা পৌঁছল 14B ট্যানেলের মুখে। এটা বেশ ছোট আকারের একটা রেল ট্যানেল, প্রায় 800 কিলোমিটার লম্বা। ভেতরে কোনো আলো নেই, দিনের আলো খুব একটা ঢোকে না। ট্যানেলের মুখে একটা ছোট্ট চায়ের দোকান, মালিক বৃদ্ধ, মাথায় পাগড়ি বাঁধা। অর্ণব গিয়ে বলল, কাকু, আপনি এখানে কতদিন ধরে আছেন? 32 বছর। এই ট্যানেল নিয়ে কেউ কখনো কিছু বলেছে? বৃদ্ধ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, রাতে ট্রেন ঢোকে, কিন্তু মাঝে মাঝে বের হয় না। চালক বলে কার্গো হালকা, অথচ সিগন্যাল সবুজ, তবু ট্রেন দাঁড়ায়। কুয়াশার মধ্যে মানুষ দেখতে পায় যারা কোনোদিন বেরোয় না। মেঘলার গায়ে কাঁটা দিল। অর্ণব বলল, রাইমা? কে? একজন আর্টিস্ট। সে এসেছিল আমার সঙ্গে, হঠাৎ উধাও হয়ে যায় এই ট্যানেলের কাছ থেকে। পরে তার দেহ পাওয়া যায় কয়েক মাইল দূরে। বৃদ্ধ মাথা নাড়ে। বাবু, পাহাড় মাটির চেয়ে কথা বেশি বোঝে। কেউ কোনো অন্যায় করলে পাহাড় চুপ করে থাকে না। অর্ণব ও মেঘলা টর্চ জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। ট্যানেলটা স্যাঁতস্যাঁতে, দেওয়ালে শ্যাওলা, জায়গায় জায়গায় জলের ছাপ। শব্দ নেই, কেবল জুতো টেপার আওয়াজ, আর মাঝে মাঝে ট্যানেলের ছাদ থেকে টপ টপ জলের ফোঁটা। হঠাৎ মেঘলা থেমে যায়। তুমি শুনলে? কি? কেউ যেন হাঁটছে আমাদের ঠিক পিছনে। অর্ণব ঘাড় ঘুরিয়ে তাকালো। কেউ নেই, কিন্তু বাতাসে এক অদ্ভুত ঘ্রাণ, পুরনো কাগজ, ধুলো। হঠাৎ টর্চটা ঝাঁকি খেয়ে নিভে গেল, অন্ধকারে ঢেকে গেল। মেঘলা চিৎকার করে উঠতে যাচ্ছিল, ঠিক তখন অর্ণবের হাত তার হাতে পড়ল। আমি আছি, একটা সাধারণ কথা, অথচ কেমন যেন হৃদয়ের গভীরে গিয়ে লাগলো। কিছুক্ষণ পর টর্চ আবার জ্বলে উঠল। কালো কয়লায় আঁকা একটা মেয়ের মুখ, চোখে আতঙ্ক। এই ছবিটা, এটা রাইমার আঁকা, আমি নিশ্চিত। তাহলে সে এখানে এসেছিল, কিছু দেখেছিল। কি আঁকতে চেয়েছিল? ট্যানেলের শেষে একটা পুরনো মেশিন ঘর, দরজা ভাঙা, ভেতরে কাঠের বাক্স, পুরনো যন্ত্রাংশ। অর্ণব একটায় হাত দিল। একটা ধূলিধূসরিত ফাইল, ভেতরে লেখা 14B ট্যানেল। অর্ণব চোখ বড় করে করে বলল, এটা তো সরকারি নথি, মানে এই ট্যানেল দিয়ে নিয়ম বহির্ভূত কিছু পরিবহন যাচ্ছিল। রাইমা কি সেটা জেনে ফেলেছিল? তাহলে ওকে সরিয়ে দেওয়া হয়েছিল? মেঘলার গলা কাঁপে। একটা মুহূর্তে তারা দুজনেই স্তব্ধ। তারা জানে এই রহস্য বড়, গভীর আর বিপজ্জনক। বাইরে বেরিয়ে আসতেই সন্ধ্যা নামতে শুরু করেছে। কুয়াশা ঘন হয়ে আসছে, পাখির ডাক কমে গেছে। সেই বৃদ্ধ চাওয়ালা এবার তার দোকানে নেই। পাহাড় ফাঁকা, দূরে কেবল ট্রেন লাইনের ধাতব ইঞ্জিন। মেঘলা বলল, তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, কিন্তু এবার ভয়টা শুধু আমার নয়, আমাদের। তাই হয়তো সাহসটা একটু বেশি। বাইরে ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তার নিঃশ্বাস যেন ধীরে ধীরে জেগে উঠছে। রাত তখন 2:34। 14B ট্যানেলের ভিতরে কুয়াশা জমে আছে ধোঁয়ার মতো। অর্ণব আর মেঘলা নিঃশব্দে হেঁটে যাচ্ছে, এক হাতে টর্চ,
অন্য হাতে হেডেন ক্যামেরা অন করা। হঠাৎ একটা শব্দ, ধাতব কিছু ঘর্ষণের আওয়াজ। অর্ণব ফিসফিস করে বলল, শোনো, এই শব্দ আমি আগে শুনেছি, একটা ট্রেনের। মেঘলা ঠোঁটে আঙুল রাখে, চুপ। তারা ধীরে ধীরে এগোতে থাকে ট্যানেলের ভেতরে। 5 মিনিট পেরিয়ে গেল। হঠাৎ তারা অনুভব করলো মাটি কাঁপছে, একটা অদৃশ্য গর্জন ধীরে ধীরে কাছে আসছে। তারপর আর তারা দুজন স্পষ্ট শুনতে পেল ট্রেনের হুইসেল। অর্ণব মোবাইলে রেকর্ডিং চালু করলো। ক্যামেরা লাল আলো জ্বলে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় কিছু দেখা যাচ্ছে না, শুধু শব্দ আর কম্পন। তাদের শরীর ঠান্ডা জমে যাচ্ছে, বাতাস কাঁপছে, মনে হচ্ছে কিছু একটা চাপ দিচ্ছে বুকের ওপর। মেঘলা, ট্যানেলের ডান পাশে সরো, কিছু একটা আসছে। আর ঠিক তখনই তাদের চোখের সামনে দিয়ে ধোঁয়ার মতো হাওয়ার একটা স্রোত বয়ে যায়। মেঘলা বলল, এইটা ট্রেন ছিল। অর্ণব কাঁপা গলায় বলল, হ্যাঁ, কিন্তু এটা কেউ দেখতে পায় না। এটা সেই ট্রেন যেটা কাগজে নেই, রেকর্ডে নেই, তবুও চলে। অর্ণব ব্যাকপ্যাক থেকে থার্মাল ক্যামেরা বের করে ফ্ল্যাশ ছাড়াই কিছু ক্লিক করে, আর দেখা গেল ছবির মধ্যে স্পষ্টভাবে ট্রেনের ছায়া। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে জানালা, এক পেছন ঘেরা কামরা এবং একটা মানুষ জানলায় মুখ চেপে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ তারা দেখে ট্রেনের শেষ দিকে একটা লাল আলো জ্বলছে। ট্রেন থেমে যাচ্ছে একটু দূরে, ট্যানেলের শেষ প্রান্তে, যেখানে ভূগোল বলছে কিছু নেই। অর্ণব এক ঝাঁক সাহস নিয়ে বলে, আমি ভিতরে যাব, এইটাই সুযোগ। তোমার ভয় লাগলে তুমি বাইরে থেকো। মেঘলা বলে, তুমি একা যাবে না, আমরা শুরু করেছিলাম একসঙ্গে, শেষও করব একসঙ্গে। তারা দুজন ট্রেনের দিকে এগিয়ে যায়। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সময় থেমে যায়। সিট পুরনো, যেন 100 বছর পুরনো ময়লা ঢাকা কাঠের বেঞ্চ। জানালায় পর্দা নেই, বাতাস নেই, তাদের আশেপাশে কেউ নেই, অথচ প্রতিটি কামরায় জুতোর চিহ্ন। হঠাৎ মেঘলা নিচু হয়ে একটা ছেঁড়া রুমাল তোলে, তার কোনায় লেখা আর.জি. রাইমা ঘোষ। হ্যাঁ, এখানেই ছিল। দরজা বন্ধ কামরায় এক কোণায় রাখা ছিল একটি লালচে সুটকেস। অর্ণব খুলে দেখে ভেতরে সরকারি রিপোর্ট, পুরনো ছবি এবং একটি হ্যান্ডসেট রেকর্ডার। মেঘলা সেটা চালু করে, রেকর্ডিং শুরু হয়। এই রাইমা, আমি 5ই নভেম্বর রাত 2টো আমি এই অদ্ভুত ট্রেনে উঠেছিলাম। কেউ নেই, অথচ অদ্ভুত হচ্ছে যেন আমি একা না। যদি কিছু হয়ে যায় দয়া করে এটা তদন্ত করো। 14B ট্যানেলের গভীরে কিছু আছে, মানুষ গায়েব হচ্ছে, সত্যিটা চাপা পড়ছে। অর্ণব বলল, এই প্রমাণ আমাদের বাইরে নিয়ে যেতে হবে, পুলিশ, মিডিয়া, সব কিছু সামনে আনতে হবে। ঠিক তখনই ট্রেনের দরজা চটাং করে বন্ধ হয়ে যায়। তারা দৌড়ে ছিটকিনি খোলার চেষ্টা করে, কিন্তু দরজা যেন ভিতর থেকে লক হয়ে গেছে। ট্রেন চলতে শুরু করে, দৃশ্যের বাইরে, সময়ের বাইরে, ব্যস্ততার বাইরে। মেঘলা আতঙ্কে বলে, আমরা কি আটকে গেলাম? অর্ণব চোয়াল শক্ত করে বলে, না, আমরা যদি ঘুরে আসি তাহলে সত্যি একদিন ফিরে বলবো এই ট্রেনটা ছিল, এই ট্রেনেই রাইমা উঠেছিল। কয়েক মিনিট বাদে ট্রেন থামে। তারা নামার চেষ্টা করে, দরজা খুলে যায়, কিন্তু তারা দেখে বাইরের জগৎ বদলে গেছে। আকাশে অন্যরকম তারা, পাহাড়ের রং বদলে গেছে, আর দূরে দেখা যাচ্ছে একটা বোর্ড, 14B ট্যানেল। কিন্তু আমরা তো 2025-এ আছি। মেঘলা ফিসফিস করে বলে, আমরা কি টাইম লুপে আটকে গেছি? অর্ণব ঘড়ির দিকে তাকায়, সময় বন্ধ। এই মুহূর্তে তারা জানে না তারা ফিরে যেতে পারবে কি না, কিন্তু তারা জানে সত্যটা এখন তাদের কাছে রেকর্ড, ছবি, রাইমার ভয়েস। এখন শুধু দরকার সাহস আর একটা পথ, যা এই ট্রেনের ছায়া থেকে ফিরে আসার রাস্তা খুলে দেবে। ট্রেনটা থেমেছিল একটা অচেনা জায়গায়। অর্ণব আর মেঘলা দরজার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু বাইরে যা দেখছিল তা যেন স্বপ্ন নয়, দুঃস্বপ্নও নয়, বরং একটা অন্য বাস্তব। চারপাশে পুরনো স্টেশন, ভাঙাচোরা ইমারত, মরিচা ধরা সাইনবোর্ড, আর বাতি জ্বলছে না, অথচ অদ্ভুত আলো ছড়াচ্ছে। মেঘলা ধীরে বলল, এই জায়গাটার নাম শুনিনি কোনো দিন, কিন্তু বোর্ড বলছে এটা 1971 থেকে বন্ধ। অর্ণব হাত দিয়ে স্টেশনের এক দেওয়াল ছুঁয়ে দেখে, ঠান্ডা ভেজা, যেন এত বছরে কোনো স্পর্শ ছিল না। কিছু একটা ঠিক নেই, বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
স্টেশন থেকে বেরিয়ে তারা দেখে সামনে একটা ছোট্ট শহর, কলকাতার মতো, কিন্তু কিছু কিছু অংশ যেন অন্যরকম। রাস্তার দিক উল্টো, লোকজন হাঁটছে নীরবে, গলায় কোনো শব্দ নেই। যানবাহন চলছে কিন্তু হর্ন বাজে না। দোকান খোলা কিন্তু কেউ কিছু বিক্রি করছে না। এক লোক পাশ দিয়ে হেঁটে গেল। অর্ণব জিজ্ঞেস করলো, ভাই এটা কোন জায়গা? হালকা হাসলো, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। শুধু ঠোঁট নাড়িয়ে বলল, শব্দ নেই এখানে, সবই স্মৃতি। মেঘলার চোখে পড়ল একটা পুরনো বাড়ি। সদর দরজার ওপরে ছোট্ট একটা নাম প্লেট, আর ঘোষ, অর্থাৎ রাইমা ঘোষ। অর্ণব চমকে উঠে বলল, এই বাড়ি যদি ওর হয় তাহলে আমরা ঠিক জায়গায় এসেছি। বাড়ির দরজা খোলা। ভেতরে গিয়ে তারা দেখে দেওয়ালে ঝুলছে পুরনো পত্রিকার কাটিং, যেখানে হেডলাইন 14B টানেল। পাশের টেবিলে একটা খাতা। মেঘলা পড়ে, আমার নাম রাইমা, যদি কেউ এটা পড়ে জেনে নিও আমি এখানেই আটকে আছি। এই শহর ছায়ার শহর, এখানে শব্দ নেই, সময় থেমে আছে। যারা ট্রেনে উঠে এখানে আসে তারা কেউ ফিরে যায় না, কিন্তু কেউ যদি সত্যি বিশ্বাস করে তাহলে এটা রাস্তা খোলে। মনে রেখো, ঘড়ির কাঁটা যেখানে থেমে গেছে ঠিক সেখানে আবার শুরু হতে পারে। অর্ণব ঘড়ির দিকে তাকায়, সেটা রাত 2:34 থেমে আছে, যেই মুহূর্তে তারা ট্রেনে উঠেছিল। তারা বাড়ির ঘড়িটা খুঁজে পায়, একটা প্রাচীন দেওয়াল ঘড়ি, সেটাও থেমে। অর্ণব সাহস করে তার মোবাইল ঘড়ির সময় সেই একই করে দেয়, 2:34 AM। ট্যানেলের গর্জন ফিরে আসে, আর তাদের পেছনের দরজা খুলে যায়। সেখানে শুধু একটা রাস্তা দেখা যায়, মায়ার মতো এক আলোয় ভরা করিডোর। অর্ণব দেখে তার বাবা মা যাওয়ার আগের মুহূর্ত। মেঘলা দেখে তার ছোট্টবেলার ট্রেন দুর্ঘটনা, যেখানে সে প্রাণে বেঁচেছিল কিন্তু তার বাবাকে হারিয়েছিল। প্রতিটা ঘরে একটা করে প্রশ্ন, তুমি কি সাহসী? তুমি কি ক্ষমা করতে পারো? তুমি কি সত্যি জানতে চাও? শেষ ঘরে তারা দেখতে পায় এক বিশাল দরজা, আর তার সামনে রাইমা, রাইমার ছায়া। সে বলে, তোমরা আমায় খুঁজে এসেছিলে, কিন্তু এখন তোমাদের প্রশ্ন, তোমরা কি ফিরে যেতে চাও? অর্ণব বলে, আমরা শুধু ফিরে যেতে চাই না, আমরা সত্যিটা নিয়ে যেতে চাই। এই শহরের কথা, এই ট্রেনের কথা, তোমার কথা সবাইকে জানাতে চাই। রাইমা মাথা ঝুঁকায়। তার হাত থেকে আলো বেরিয়ে এসে সেই দরজা খুলে যায়। তারা দরজা পেরিয়ে ট্রেনে ফিরে আসে। ট্রেনটা এসে প্ল্যাটফর্মে থামে। শিয়ালদাহ স্টেশন, রাত 2:34। পুলিশ, মিডিয়া, রেলওয়ে অফিসার সবাই দাঁড়িয়ে। অর্ণব আর মেঘলা ট্রেন থেকে নামে, হাতে সেই রেকর্ড, সেই ছবি, সেই রিপোর্ট। মেঘলা হাসে, আমরা ফিরেছি। শিয়ালদাহ স্টেশনে মিডিয়া আর পুলিশ ভিড় করছে। অর্ণব আর মেঘলা ট্রেন থেকে নেমে এসেছিল, কিন্তু প্ল্যাটফর্মে নামার পর ট্রেনটা আবার ধীরে ধীরে পিছনে চলে যায়। ঠিক তখনই মেঘলা চিৎকার করে ওঠে, ওই দেখো, শেষ কামরায় কেউ বসে আছে। ট্রেনটা যাওয়ার সময় শেষ বগিতে একটা লোক বসেছিল, কালো টুপি, চোখে চশমা। লোকটা জানলার দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে মুখ ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো আর একটা হালকা হাসি দিল। মুহূর্তের মধ্যে ট্রেনটা টানেলের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। পুলিশ অফিসার চ্যাটার্জি এসে বললেন, আপনারা কি বলছেন? কেউ ছিল শেষ কামরায়? আমাদের তো রিপোর্ট বলছে ট্রেনটা ফাঁকা ছিল, শুধু আপনারাই দুজন ছাড়া। অর্ণব বলল, আমরা নিজেদের চোখে দেখেছি, সে শুধু যাত্রী নয়, সে সম্ভবত সব জানে। মেঘলা বলল, তাকে খুঁজতে হবে, হয়তো সেও আটকে পড়া একজন, আর হয়তো শেষ চাবিটা তার কাছেই আছে। পুলিশের তত্ত্বাবধানে অর্ণব আর মেঘলা রেল দপ্তরের অ্যাকাউন্টে যায়। সেখানে তারা এক পুরনো রিপোর্ট খুঁজে পায়, 14B টানেল। 1979 সালে 5 নভেম্বর নিখোঁজ 3 জন যাত্রী। 3 জনের নাম রাইমা ঘোষ, অজয় বন্দ্যোপাধ্যায়, অচেনা এক পুরুষ, নামহীন। তৃতীয় যাত্রীর পরিচয় মেলেনি, সে নিজেই টিকিট কাটেনি, কেউ তার নাম জানে না। সাক্ষ্য অনুযায়ী সে সম্ভবত শেষ কামরায় ছিল, কিন্তু কোনোদিন তাকে দেখা যায়নি। মেঘলা চমকে উঠে বলল, এই তৃতীয় লোকটাই কি সেই যাত্রী? অর্ণব বলল, হ্যাঁ, ইতিহাসের 3 অংশের একটা ওর সঙ্গেই জড়িয়েছে।
রাইমা একটা চিহ্ন রেখেছিল। দ্বিতীয় প্রমাণ পেয়েছিলাম করিডোরে। তৃতীয় ও শেষ উত্তরটা আছে তার কাছেই। তারা পুলিশকে সঙ্গে নিয়ে খোঁজ শুরু করে। ট্রেন চালকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের স্মৃতিচারণ, পুরনো ট্রেন ম্যানিফেস্ট খোঁজা। তাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র দেয় এক প্রবীণ রেলকর্মী। সেই শেষ কামরা কোনোদিন নিয়মিত ব্যবহার হতো না, শুধু বিশেষ রাতে। ঠিক সেই 5 নভেম্বরের মতো রাতে ওই কামরা খুলতো। কে খুলতো? সে এক লোক যাকে আমরা ডাকতাম টিকিটহীন যাত্রী। তার ঠিকানা লাগতো না, কারণ সে এই ট্রেনের মালিক নন, সে এই ট্রেনের কল্পনার অংশ। এক রাত যখন ট্রেন আবার চলবে বলে রেকি করা হচ্ছিল, তারা শুনতে পেল সিসি ক্যামেরা ট্রেনের শেষ কামরায় আলো জ্বলছে। অর্ণব আর মেঘলা দৌড়ে যায়। বগির ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় সেই লোকটা বসে আছে, টুপিটা খুলে সামনে তাকায়। লোকটা ফিরে এসেছে। সে বলে, তুমি কে? মেঘলা জিজ্ঞেস করে। লোকটা হেসে বলে, আমি সময়ের ভুল পথে হারিয়ে যাওয়া একজন। রাইমা আমার কথা জানতো। ওর ডায়েরিতে আমার নাম ছিল না, কারণ আমি নাম না নিয়ে বন্দি হতে চাইনি। আমি কল্পনার মধ্যে থেকে সত্য খুঁজতাম। আজ তোমরা আমাকে সত্যি করে দিলে। তুমি এখনো বেঁচে আছো? না, সে বলল, আমি আটকে আছি, কিন্তু তোমরা চাইলে আমায় মুক্তি দিতে পারো। শুধু আমার নামটা বলো। মেঘলা বলল, কিন্তু তোমার নাম তো আমরা জানি না। তখন লোকটা মৃদু হাসে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অর্ণব হঠাৎ চিৎকার করে ওঠে, তোমার নাম অমিয়। 1979 সালে ট্রেন অ্যাক্সিডেন্টে নিখোঁজ হওয়া সেই লেখক, যিনি সময় নিয়ে গল্প লিখতেন। লোকটা মাথা নেড়ে বলে, ঠিক বলেছ। আজ বহু বছর পর কেউ আমার নাম মনে রাখলো, তাই আজ আমি ফিরে যেতে পারি। লোকটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে এক ধোঁয়ার মতো আলোয়। তার হাতটা কাগজে পড়ে যায়। একটি অসমাপ্ত গল্পের প্রথম পাতা, তার নাম হৃদয়ের শেষ স্টেশন। অর্ণব সেটা তুলে নেয়, আর অর্ণব বলে, এই গল্পটা আমরা শেষ করব ওর নামে, কারণ এই গল্পটা এখন আমাদেরও হয়ে গেছে। গভীর রাত, কলকাতার ট্রেন স্টেশন থেকে বাড়ি ফেরার সময় অর্ণব আর মেঘলা কিছুতেই চুপ করে থাকতে পারছিল না। একজন অমিয় নামের লেখক, যে হারিয়ে গিয়েছিল ট্রেনের বহুতল গহ্বরে, তার আত্মার মুক্তি তারা দুজন দেখেছে। এখন প্রশ্ন, এরপর কি? মেঘলা ধীরে ধীরে বলল, রাইমা ঘোষ, গল্পের শুরু সেখানেই। আমরা শুধু ট্রেনের রহস্য জানিনি, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের অনুভূতির ইতিহাসেও ঢুকেছি। অর্ণব সম্মত হয়, চলো ওর শহরে ফিরে যাই। ওর বাড়ি এখনও আছে, হয়তো কেউ থাকতেও পারে। পরদিন সকালে তারা পৌঁছয় পুরনো এক ছোট্ট শহরে, বর্ধমানের কাছাকাছি। সেখানে ছিল রাইমার বাড়ি। লোকজন খুব একটা চেনে না এখন আর। একজন বৃদ্ধ কেয়ারটেকার বাড়ির দেখাশোনা করত। তিনি প্রথমে ভয় পান। দুজন অচেনা লোক এসে রাইমার কথা জিজ্ঞেস করাতে দেখে, কিন্তু অর্ণব যখন দেখায় রাইমার পুরনো লেখা, তার একটা ডায়েরির পৃষ্ঠা, বৃদ্ধ লোকটি চুপ করে যায়। তারপর বলে, আপনারা ওকে জানেন? রাইমা 40 বছর ধরে নেই, কিন্তু তার একটা শেষ চিঠি আছে, যেটা সে কাউকে দিতে পারেনি। বলেছিল, যদি কখনো কেউ এসে আমার ট্রেনের গল্প খোঁজে, তখন এটা দিও। চিঠির নিচে একটা নাম্বার আছে। এটা কি ট্রেনের নম্বর? 14B, 14 নভেম্বর। আজ তো সেই দিন। তারা ঠিক করে আজ রাতে ফের শিয়ালদাহের সেই প্ল্যাটফর্মে যাবে, যেমনটা ঘটেছিল বহু বছর আগে। ট্রেন এসে দাঁড়ালো। সব বগি ফাঁকা, শুধু শেষ কামরায় হালকা আলো জ্বলছে। অর্ণব আর মেঘলা বগির দিকে এগোতেই এক অদ্ভুত কিছুর অনুভব হলো। বাতাস যেন থমকে গেল, সময় থমকে গেল। তারা কামরার ভেতর ঢুকলো, আর সেখানে এক নারী বসে আছে, হালকা শাড়ি। তিনি তাকিয়ে বললেন, তোমরা শেষ পর্যন্ত এলে। তোমরা যদি এই চিঠিটা নিয়ে এসো, তার মানে সে ফিরে গেছে। এবার আমারও যাওয়ার সময় হলো। মেঘলা কেঁপে কেঁপে বলল, আপনি রাইমা? হ্যাঁ, তিনি হেসে বললেন, এটা আমাদের অনুভূতি ফেরার পথ। আর এবার আমার শেষ স্টেশনের সময় হলো। রাইমা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর জানলার দিকে তাকিয়ে বললেন, বিদায় আমার গল্পকার। তোমার জন্য আমার ভালোবাসা চিরকাল থাকবে এই ট্রেনের কুয়াশায়।
হঠাৎ ট্রেনটা হালকা কাঁপতে শুরু করে। অর্ণব আর মেঘলা নেমে আসে। বহু বছরের পুরনো ট্রেনটা আবার সেই রাতের অন্ধকারে মিলিয়ে যায়। অর্ণব বলল, আমরা কি এবারও কিছু ভুলে গেলাম? মেঘলা হেসে বলল, না, আমরা এবার মনে রাখব, কারণ এই গল্পটা কেবল সময়ের নয়, এটা ভালোবাসার, শেষ ট্রেনের ভালোবাসার। রাতের শহর নিস্তব্ধ। অর্ণব জানে এই নীরবতাই কখনো কখনো সব থেকে বেশি আওয়াজ করে। বহু অভিজ্ঞতা, রহস্য আর আবেগের মাঝে তারা পৌঁছেছে এক জায়গায় যেখানে সব প্রশ্নের শেষ হয় না, বরং শুধু নতুন দরজা খোলে। মেঘলা চুপচাপ ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে সে ধীরে বলল, শেষ ট্রেনটা সব কিছু বদলে দিল, তাই না? অর্ণব মাথা নাড়ল। হ্যাঁ, রাইমার বিদায়, অমিয়ের মুক্তি আর আমাদের এই যাত্রা সব কিছু একটা বৃত্ত তৈরি করেছে। কিন্তু একটা প্রশ্ন এখনো বাকি আছে। কি? আমরা কেন এই যাত্রায় জড়ালাম? কেবল সাংবাদিক হিসেবে, নাকি আরও কিছু ছিল? আমরা কি সত্যি ফিরতে পারবো? অর্ণব? না, অর্ণব বলল, ফিরে যেতে হয় না সব সময়, মাঝে মাঝে শুধু এগিয়ে যাওয়া দরকার, তবে স্মৃতিকে সঙ্গে নিয়ে। শিয়ালদাহ স্টেশন, রাত 11:45। একটা পুরনো সাইরেন বাজে। ট্রেন আসে না, অথচ বাতাসে রেলের ধাতব গন্ধ। হঠাৎ মেঘলার মোবাইলে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে। আজ রাত 12টা, 14 নম্বর লাইনে শেষ ট্রেন, একেবারে শেষবারের মতো। তারা অবাক হয়। 14 নম্বর প্ল্যাটফর্ম তো এখন বন্ধ হয়ে গেছে সংস্কারের কারণে। তবু তারা ছুটে যায় সেখানে, আর অবাক হয়ে দেখে আলো জ্বলছে, ধোঁয়া উঠছে, ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। একটি লাল পোশাক পরা কন্ডাক্টর দাঁড়িয়ে বলে, শেষ ট্রেন, এই রুটে আর যাওয়া হবে না, তোমরা চলো। শেষ যাত্রীরা শুধু তাদের যারা উত্তর খুঁজে পেতে চায়। অর্ণব ও মেঘলা দুজনে ট্রেনে উঠে পড়ে। ট্রেন চলতে থাকে, ঘড়ি নেই, সময় নেই। জানলার বাইরে শুধু কুয়াশা আর নীরবতা। সেখানে বসে আছে একজন চেনা মানুষ, সমীর ঘোষ। চমকে উঠে মেঘলা। অর্ণব ফিসফিস করে, এই তো সেই মানুষ যার নিখোঁজ হওয়া দিয়ে সব শুরু। মেঘলা প্রশ্ন করল, আপনি কোথায় ছিলেন এতদিন? এই ট্রেনেই মাঝপথে উঠেছিলাম, হারিয়ে গিয়েছিলাম। আমি জানতাম আমার নিখোঁজ হওয়ার পেছনে কেউ আছে, সেই সত্য আজ সামনে আসবে। ট্রেন এক অদ্ভুত স্টেশনে থামে, নাম লেখা চেতনার সীমান্ত। কয়েকদিন পর মেঘলা বলল, আমরা ফিরে এলাম ঠিকই, কিন্তু আমরা আর আগের মতো নই। অর্ণব তার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, এই ট্রেন আমাদের শুধু সত্য নয়, একে অপরকে খুঁজে পেতে সাহায্য করেছে। তুমি মানে? মেঘলা একটু চমকে ওঠে। অর্ণব ধীরে বলে, তুমি আমার হৃদয়ের শেষ স্টেশন, আর আমি চাই এই স্টেশনে প্রতিদিন ফিরতে। মেঘলা চুপ করে থাকে, তারপর ধীরে অর্ণবের হাত ধরে। ট্রেনের সাইরেন শোনা যায় দূরে, কিন্তু এবার আর কেউ উঠবে না, কারণ তারা জেনে গেছে শেষ ট্রেন মানেই শেষ নয়, মাঝে মাঝে সেটা হয় শুরু।